নমস্কার, স্বাগত এডুকেশন অনলাইনে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আমার সকল পড়ুয়া বন্ধু, দর্শক এবং পাশাপাশি অভিভাবক যারা রয়েছেন তাদের সকলকে স্বাগত জানাবো। কারণ এই পরিস্থিতিতে যেখানে কোভিড-19-এর সঙ্গে আমাদের একটা আমরণ যুদ্ধ চলছে, একটা মারণ ভাইরাসের সঙ্গে লড়াই চলছে, সেই লড়াইটার পাশাপাশি আমাদের আরও একটা বিশেষ লড়াই, সেটা হচ্ছে জীবনের লড়াই, নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই, নিজেকে প্রতিষ্ঠিত করবার লড়াই এবং সবথেকে বড় কথা হচ্ছে ভবিষ্যৎ গড়ার লড়াই। আর তার জন্যই পড়াশোনাটা জারি রাখতে হবে, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। যতই সাপ্তাহিক লকডাউন আসুক বা মাসিক লকডাউন আসুক, পড়াশোনাটা কিন্তু পড়াশোনার জায়গাতেই রাখতে হবে এবং অনেক বেশি মনোযোগী হতে হবে আমার পড়ুয়া বন্ধুদের। এই কথা বলেই আজকের এডুকেশন অনলাইন শুরু করব। আজকে আমরা অঙ্ক ক্লাস করব এবং আমার সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে একবার পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন মিত্র ইনস্টিটিউট মেইনের শিক্ষক শৈবাল মিত্র। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাবো। এবং আজ আমরা দশম শ্রেণীর অঙ্কে থাকব এবং অধ্যায় হচ্ছে অনুপাত ও সমানুপাত, এবং অনুপাত সমানুপাত কি, কাকে বলছে, এবং পাশাপাশি বেশ কয়েকটি সমস্যা, সেই সমস্যার সমাধান করে দেবেন স্যার। এবং তোমরা যারা রয়েছো পর্দার ওপারে, তোমরা প্রয়োজনে ফোন করতে পারো, সমস্যায় ফোন করতে পারো। দেখো রেড স্ট্রিপে ফোন নাম্বার যাচ্ছে সরাসরি কথা বলবার জন্য। পাশাপাশি আমাদের ইউটিউব রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, সেখানে তোমরা ফলো করতে পারো। তো আজকে আমরা প্রথমেই অনুপাত সমানুপাতে যাব, কিন্তু আগে স্যারের কাছে যাব। স্যার, পড়ুয়াদের উদ্দেশ্যে কিছু বলে যদি ক্লাসটা শুরু করা যায়। দেখো, তোমরা নিয়মিত ক্লাস করছো বলে আমার ধারণা তুমি এর আগেও তোমরা ম্যাথমেটিক্স বা অঙ্কের ক্লাস করেছো দশম শ্রেণীর। সম্ভবত আমরা লাস্ট ক্লাসে দ্বিঘাত সমীকরণ আলোচনা করেছিলাম। তো দ্বিঘাত সমীকরণটা তোমাদের নির্দেশ ছিল যে তুমি একটু বাড়িতে প্র্যাকটিস করবে, বইয়ের অঙ্কগুলো করবে। আশা করি সেগুলো তোমরা করেছো। আজকে আমরা একটা অন্য অধ্যায়ে যাব, যেটা হচ্ছে অনুপাত সমানুপাত। তো এটা ক্লাস 10-এর একটা অধ্যায়, এটা পঞ্চম অধ্যায় হিসেবে আছে, তোমরা সেভাবেই পাবে তোমাদের সরকারি বইতে। তো এখন এই অনুপাত সমানুপাত পড়তে গেলে আমাদের একটু পুরনো কথা বলতে হয়। মানে অনুপাতের সঙ্গে ধারণা, অনুপাত এই শব্দটার সঙ্গে চেনাটা, সেটা কিন্তু তোমাদের ক্লাস 5-এই হয়ে গেছে। সুতরাং ক্লাস 5-এ একটা জিনিসের একটা ইন্ট্রোডাকশন তোমরা পেয়েছো, তার ডেভেলপমেন্টটা অন্যান্য ক্লাসগুলোয় তোমরা পেলে। এবার ক্লাস 10-এ এসে তার কিছু বীজগণিতীয় প্রয়োগ, তার কিছু ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। এখন দেখো, খুব সাধারণভাবে যদি বলা যায় অনুপাত ব্যাপারটা কি, অনুপাত মানে কিন্তু তুলনা করা, মানে দুটো সংখ্যার মধ্যে তুলনা করাটাকে আমরা অনুপাত বলি। কীরকম? ধরো কোনো দুটি ছেলের মধ্যে, একটি ছেলের নাম সমীর, একটি ছেলের নাম আদিত্য। ঠিক আছে? তো সমীরের বয়স 5 বছর, আদিত্যর বয়স 10 বছর। তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি যে আদিত্যর বয়স সমীরের বয়সের দ্বিগুণ। আবার বলতে পারি সমীরের বয়স আদিত্যর বয়সের অর্ধেক। পারি তো? তা দেখো, অনুপাতের ভাষায় যদি আমরা বলি, সেটা তুলনা। আমি খানিক আগে এই শব্দটা বলেছি। তাহলে সমীর এবং আদিত্যর বয়সের অনুপাত হচ্ছে 5:10। তো 5:10টাকে আমরা একটু সরল আকারে যদি লিখি, তাহলে 1:2। তো এই ধারণাটা কিন্তু তোমার ক্লাস 5-এ হয়েছিল। তার পরবর্তী ক্লাসগুলোয় 7-এ তোমরা কিছুটা পেয়েছো, 8-এও কিছুটা পেয়েছো, এইভাবে তুমি 10-এ চলে এলে। মূলত আমরা এখানে যে অনুপাতগুলো আলোচনা করব, তার মধ্যে জানা রাশির অনুপাতও যেমন থাকবে, অজানা রাশিরও অনুপাত থাকবে। যেমন ধরো x:y থাকতে পারে, a:b থাকতে পারে, বা ইত্যাদি। এখন আমাদের কাছে কিছু প্রশ্ন, কিছু সমস্যা থাকবে, যেগুলোর সমাধান, কিছু ধারণা তোমাদের আমরা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এই কথাটাও বলে দেওয়া দরকার, ম্যাডাম যেটা বলছিলেন, কোনো অঙ্ক করতে গিয়ে তোমার কিছু অসুবিধে হচ্ছে এই প্রশ্নমালার, বা তোমাকে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা বুঝতে গিয়ে কোনো অসুবিধে হচ্ছে, তুমি নির্দ্বিধায় ফোন করতে পারো। এখানে দুটো ফোন নাম্বার সবসময় যাচ্ছে স্ক্রিনে, সেই দুটো নাম্বারের যে কোনো নাম্বারে তুমি ফোন করলেই আমার সঙ্গে কথা বলতে পারবে। এটা গেল 1 নম্বর কথা। তো দেখো, আমরা প্রথমে আলোচনা করি চ্যাপ্টারটা এসে যে অনুপাতটা কি। আমি বললাম তুলনা। তুলনা মানে হচ্ছে, আমি যেটা বলছিলাম, সমীর এবং আদিত্যর বয়সের অনুপাত হচ্ছে 1:2। ঠিক আছে? তো এখন বিষয়টা আমরা যেটা যাচ্ছি, সমানুপাত। সমানুপাতের ধারণাটা অবশ্য তোমাদের ক্লাস 5-এ ছিল না, যেটা একটু উঁচু ক্লাসে তোমরা পেয়েছো। দেখো, একটা কথার মধ্যে কিন্তু অর্থটা লুকিয়ে রয়েছে। কীরকম? সমানুপাত মানে সমান অনুপাত। তো সমান অনুপাত কাকে বলে? ধরো আমি তোমায় কয়েকটা সংখ্যার কথা বলি। 1, 2, 4, 8। 4টে সংখ্যার কথা বললাম, 1, 2, 4, 8। এবার প্রথম দুটো সংখ্যার অনুপাত 1:2, আর 4 আর 8 এই দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 4:8। সেটাও কিন্তু পক্ষান্তরে 1:2, কারণ 4:8 কথাটার মানে হচ্ছে 4/8। তোমরা সেটা 5-এই শিখেছিলে।
যে A:B যদি কোনো অনুপাত হয় সেটাকে আমরা A/B এই ভগ্নাংশের আকারে লিখতে পারি। তোমরা এই কথাটা 5এও পড়েছিলে যে কোনটা লঘু অনুপাত, কোনটা গুরু অনুপাত। এগুলো কিন্তু ক্লাস 10-এ সেভাবে দরকার নেই, কিন্তু তোমার তো জেনে রাখতে হবে। তোমরা বলতে পারো যে লঘু অনুপাতটা কি? লঘু অনুপাত মানে হচ্ছে যে অনুপাত রাশির মান 1-এর কম। তার মানে পূর্বপদটা ছোট হবে, উত্তরপদটা বড় হবে। উদাহরণ হিসেবে আমি বলতে পারি 1/2, মানে 1:2 মানে 1/2। তা 1:2 1:2 এটা হচ্ছে তোমার লঘু অনুপাত, কারণ এর মান 1-এর কম। আবার ধরো 3:1, 3:1 করলে কি দেখা যাচ্ছে? পূর্বপদটা বেশি, উত্তরপদটা কম। সেক্ষেত্রে আমরা কি বলতে পারছি না, এটা হচ্ছে গুরু অনুপাত। ঠিক আছে, এগুলো একদমই প্রাথমিক স্তরের কথা বলছিলাম। আমরা এবার একটু প্রশ্নে চলে আসি, যে প্রশ্নগুলো আমাদের একটু 10 স্ট্যান্ডার্ড। আর তোমরা জেনে রেখো, মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নমালা থেকে যথেষ্ট অঙ্ক থাকে। আর তোমাদের কাছে যে বইটা অ্যাভেলেবল, অর্থাৎ সরকারি গণিত বই, সেই গণিত বইটা কিন্তু তোমাকে পুঙ্খানুপুঙ্খ করতে হবে। কিভাবে করতে হবে? উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলো ভালো করে দেখতে হবে, যে নিয়মগুলির কথা বলা আছে সেগুলো পড়তে হবে, কিছু সেকশন আছে নিজে করো। তার মানে বুক অথর বলছেন যে তোমরা এটা নিজেরা করতে পারবে, একটু হিন্ট দেওয়া রয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি প্রশ্নমালা বা অনুশীলনী। সব অঙ্ক করবে, অঙ্ক যে সব পারবে এরকম তো কথা না, অঙ্ক মানেই আটকে যাবে। সেক্ষেত্রে বন্ধু বান্ধবের একটু সাহায্য নেবে, মাস্টারমশাইদের সাহায্য নেবে। স্কুলে নাই বা যেতে পারলে, এখন তো ফোন আছে, ফোনে যোগাযোগ করে নেবে। প্লাস এই যে অনুষ্ঠান তুমি দেখছো, এখানে তোমার কিছু আটকালো, তুমি ফোন করে আমার থেকে জানতে পারছো। একদমই তাই। ঠিক এবং আছে। সে জায়গায় দাঁড়িয়ে তোমাদের যদি অনুপাত বা সমানুপাতের ক্লাস তো আমরা শুরু করছি, সমস্যা থাকলে অবশ্যই ফোন করবে। দেখো রেড স্ট্রিপে ফোন নাম্বার যাচ্ছে, 2টো ফোন নাম্বার রয়েছে, ফোনে ট্রাই করতে পারো। তবে আগে আমরা ক্লাসটা শুরু করি। দেখতে দেখতে যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই ফোন করো, স্যার রয়েছেন, স্যার প্রবলেম সলভ করে দেবে তোমাদের যেখানে যেখানে আটকাবে। এবং পাশাপাশি তোমরা যদি আগের ম্যাথসের ক্লাসটা মিস করে যাও, সেখানে আমরা দ্বিঘাত সমীকরণ করেছিলাম, বা এই ক্লাসটা যদি এখন কেউ হয়তো দেখতে পারছো না, পরবর্তীকালে দেখতে চাও বা আজকের পর আবারও দেখতে চাও, তাহলে ফেসবুক পেজ রয়েছে সিটিভিএন একাডেমি, সেই ফেসবুক পেজে তুমি গিয়ে দেখতে পারো। তাছাড়া ইউটিউবেও রয়েছে সিটিভিএনের লাইভ কভারেজ, সেখানেও তুমি নজর রাখতে পারো। তাহলে আমরা আবার অঙ্কে ফিরে আসবো, সমানুপাত, অনুপাত নিয়ে। অনুপাতের ধারণা, বেসিক যে ধারণা, সেগুলো তোমরা ছোট থেকেই করে এসছো, স্যার বুঝিয়ে দিলেন। এবার কয়েকটি সমস্যার মধ্য দিয়ে আমরা এই গোটা বিষয়টা আরেকটু পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। আচ্ছা, আমি প্রথম সমস্যাটা তোমাদের কাছে যেটা রেখেছি সেটা হচ্ছে, দুটো রাশি আছে A আর B, তাদের অনুপাত হচ্ছে 5:9। আবার অন্য দুটো রাশি B:C, তাদের অনুপাত হচ্ছে 4:5। আমাদের কি বার করতে হবে? A:B:C। প্রসঙ্গত বলে রাখি, এই প্রশ্নমালা থেকে তোমরা কিন্তু 1 নম্বর মানের প্রশ্ন পেতে পারো, 2 নম্বর মানের প্রশ্ন পেতে পারো, এবং 3 নম্বর মানেরও প্রশ্ন পেতে পারো। আমি মাধ্যমিক পরীক্ষার কথা বলছি। সুতরাং এটা একটা ছোট প্রশ্ন হিসেবে ভাবা যেতে পারে। তা তুমি অঙ্কটার দিকে তাকিয়ে দেখো, A:B মানে হচ্ছে 5:9, তার মানে A/B কথাটার মানে হচ্ছে 5/9। ঠিক অনুরূপভাবে B:C মানে লেখা আছে 4/5, অর্থাৎ B/C মানে তুমি লিখতে পারো 4/5। তো সেটাই আমরা লিখি। আমরা লিখছি A/B। ডিভাইডেড বাইটা কীভাবে লিখতে পারো? অনুপাত চিহ্নটা না দিয়েই তুমি ডিভাইডেড বাইটা লিখতে পারো। মানে ধরো A, নিচে লিখলে B, তার মানে এটাই হচ্ছে A/B। আচ্ছা, সেটা মানে হচ্ছে 5/9। আবার কিছু দূরে গিয়ে আমি লিখছি B/C, সেটা মানে হচ্ছে তোমার 4/5। এখন দেখো, বি যে সংখ্যাটা এখানে 9 দিয়ে যেটা সূচিত, আর এখানে বি সংখ্যাটা 4 দিয়ে সূচিত। আমাদের চেষ্টা কী করতে হবে? দুটোকে একই সংখ্যায় পরিণত করা। তা আমি কি করছি, এই প্রথম যে ভগ্নাংশটা বা অনুপাতটা, সেটাকে 4 দিয়ে ওপর নিচে গুণ করছি। তাহলে এটা 20 হলো, আর নিচে কত এলো? 36 হলো। তার মানে আমরা বুঝলাম যে এটা আমাদের একদম প্রাথমিক ক্লাসের ধারণা, প্রাইমারি সেকশনে তুমি পড়ে এসেছো, যে একটা ভগ্নাংশের লবে এবং হরে একই সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। আমি খানিক আগেই তোমায় বলছিলাম যে 1:2 মানে 1/2, সেটাকে আমরা 2:4ও ভাবতে পারি, আবার 5:10ও ভাবতে পারি। কিন্তু হ্যাঁ, আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করব। তাই এক্ষেত্রে লঘিষ্ঠ আকার থেকে আমরা কেন এইভাবে নিয়ে গেলাম? যাতে বিয়ের মানটা যে 36 পেয়েছি, পরের অনুপাতে সেখানে আমরা যেন একই সংখ্যা পাই। অর্থাৎ 4 ছিল, আমি 9 দিয়ে গুণ করে সেটাকে 36 করলাম, আর 5 ছিল, সেটাকে আমি 9 দিয়ে গুণ করে 45 করলাম। তাহলে আমরা কি পেলাম বলো তো? আমরা পেলাম যে A:B মানে হচ্ছে 20:36, আর B:C মানে কি পেলাম? তোমার 36 হবে এটা। হ্যাঁ, তো
এটা আমরা কি করছি, 9 দিয়ে গুণ করছি, 9 দিয়ে গুণ করলে এটা 36 হলো, কারণ 36 36 মেলাতে হবে। আর এটাকে আমরা 9 দিয়ে গুণ করলে কত পাচ্ছি, 45 পাচ্ছি। তাহলে আমরা কি পেলাম, a ইচ টু বি ইচ টু সি, সেটা কত পেলাম, 20 ইচ টু 36 ইচ টু 45। আশা করি বোঝা গেল। অর্থাৎ এর উত্তরপদ মানে বি এর যেটা প্রথম অনুপাতের উত্তরপদ আর দ্বিতীয় অনুপাতের পূর্বপদ, এই দুটো যেন একই মানের হয়। একই মানের তো ছিল না, একটায় 9 ছিল, একটায় 4 ছিল। তখন আমাদের কি চেষ্টা করতে হলো, 9 আর 4-এর লসাগু বার করতে হলো, এবং 9 আর 4-এর লসাগু বার করে আমরা দুটোকে সমান করলাম। তাহলে আমরা এই ধরনের অঙ্ক যখনই পাবো যে দুটো রাশির অনুপাত দেওয়া রয়েছে, ধরো এ আর বি এর অনুপাত দেওয়া রয়েছে, বি আর সি এর অনুপাত দেওয়া রয়েছে, প্রশ্ন করা হলো এ ইজ টু বি ইজ টু সি বার করা, তুমি অনায়াসে সেটা বার করতে পারবে। ঠিক আছে, এটা গেল আমাদের প্রথম উদাহরণ। আমরা এই প্রথম উদাহরণ যাওয়ার পরে আমরা আরেকটা উদাহরণে যাব। সেই উদাহরণটা কি আছে একটু দেখা যাক। তোমরা চেষ্টা করবে যেগুলো স্ক্রিনে যাচ্ছে সেগুলো যদি তোমাদের কাছে খাতা পেন থাকে সেটা একটু কপি করে নিলে সুবিধা হবে। হ্যাঁ, সেটা তোমার অনেকটাই সুবিধা হবে। দেখো অঙ্কটা, প্রশ্নটা এরকম ছিল যে 5:3 একটা অনুপাত, এর সাথে কত যোগ করলে অনুপাতটি 7:6 হবে। এখন প্রশ্নটা হচ্ছে যেটা, দেখো কত যোগ করলে মানে কিভাবে যোগ করবো, উভয় পদের সঙ্গে। তার মানে এখানে কত যোগ করলে মানে উভয় পদ, উভয় পদের সঙ্গে যোগ করার কথা বলা হচ্ছে। উভয় পদ মানে আমি খানিক আগে তোমাকে বলেছি, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে তোমার উত্তরপদ। তা পূর্বপদের সঙ্গে কিছু যোগ করতে হবে, উত্তরপদের সঙ্গে একই সংখ্যা যোগ করতে হবে। তাতে কি হবে, অনুপাত রাশিটা চেঞ্জ হয়ে যাবে। যেটা ছিল 5:3 সেটা হয়ে যাবে 7:6। তাহলে আমরা ধরে নিই সংখ্যাটি, মনে করি x যোগ করতে হবে। দেখো আমরা কিন্তু বীজগণিতের একটা প্রশ্নমালা করছি, বীজগণিতের একটা অধ্যায় পড়ছি। তা এখানে কিন্তু বীজগণিতের ব্যবহারটাই চূড়ান্ত হবে। সুতরাং আমরা এখানে যেটা দেখছি এক্স যোগ করতে হবে ধরে নিলাম। তাহলে কি হচ্ছে না, এক্স যোগ করলে এর পূর্বপদটা হয়ে যাচ্ছে 5 + x বাই 3 + x। আশা করি বুঝতে পারছো, আমি অনুপাত চিহ্নটাকে খানিক আগেই তোমাদের বলছিলাম। a ইজ টু বিটাকে আমরা a/b লিখতে পারি, 5:7টাকে আমরা 5/7 লিখতে পারি। সুতরাং এটা উভয় পদের সঙ্গে, পূর্বপদ এবং উত্তরপদের সঙ্গে আমি x যোগ করেছি। যোগ করে কি পেলাম না, 7/6 পেলাম। এবার আমার x এর মান বার করতে হবে। এটা দেখো, এটা একেবারে সোজা একটা একঘাত সমীকরণ। এই সমীকরণের জন্য ক্লাস 10-এর বীজগণিত লাগে না। তোমরা অনেক জুনিয়র ক্লাসে 7-8-এই তোমরা এই জিনিসটা শিখেছিলে। কীরকমভাবে করবো, এটা বজ্র গুণন করবো, মানে কোনায় কোনায় গুণ। তাহলে কোনায় কোনায় গুণ করলে ধর আমি 7 দিয়ে প্রথমে গুণ করছি, তাহলে এটা 7x আসছে, 3 × 7 = 21 এলো, আর ওদিকে ওটা 6x আসছে, আর ওটা 5 × 6 = 30 এলো। ঠিক আছে, আমরা আশা করি বুঝতে পারছি। গুণটা তোমরা ধরতে পারছো তো, বেশ। এবার এখান থেকে আমাদের x এর মানটা বার করতে হবে। x এর মানটা কী করে বার করব না, দেখো বাঁদিকে আমাদের 7x ছিল আর ডান দিকে 6x আছে, 7x - 6x লিখলাম। ওদিকে কত আছে না, 30 আছে, 21টা ওপারে চলে গেল। এগুলো তোমরা জানো। তাহলে কি পেলাম, x = 9। তাহলে আমরা প্রশ্নটা ছিল কীরকম, যে এর সঙ্গে কত যোগ করলে, 5:3 এই অনুপাত রাশির সঙ্গে কত যোগ করলে নতুন যে অনুপাতটা সৃষ্টি হবে সেটার মান 7:6 হবে। তাহলে তোমার উত্তর হচ্ছে 9 যোগ করলে নতুন অনুপাতটি 7:6 হবে। কিন্তু দেখো, আমি একটা কথা বারবার বলি যে পরীক্ষার সময় যখন আমি একটা অঙ্ক করছি তখন ক্যালকুলেশনে মিস্টেক হয়। যে কোনো মানুষেরই কিন্তু ক্যালকুলেশনে মিস্টেক হয়। খুব কনসেন্ট্রেশন ঠিক রাখলে তবে মানুষ ঠিকঠাক করতে পারে। এখন দেখো, পরীক্ষার হলে তো একটা প্রেশার থাকে, সময়ের প্রেশার, নতুন অঙ্ক হয়তো একটা পেয়েছো তার একটা প্রেশার, পরিবেশগত একটা প্রেশার। তা এই প্রেশারগুলো ওভারকাম করার একটা রাস্তা রয়েছে, সেটা হচ্ছে যে অঙ্কগুলো তুমি বার করছো, যেগুলো প্রমাণের অঙ্ক নয়, তোমায় নির্ণয় করতে হচ্ছে, তুমি চেষ্টা করবে সেগুলো একটু ভেরিফাই করতে। কীভাবে ভেরিফাই করা, মানে ধরো এই অঙ্কটার উত্তর 9 বেরিয়েছে,
ঠিক আছে, তুমি আশা করি এটা লিখতে পেরেছো, আমি যে অঙ্কটা এখন দেখালাম। তো এটা ভেরিফিকেশনটা কিভাবে করব, যে 9 যোগ করছি, আমি উত্তরটা মুছে দিলাম, উত্তরটা মুছে দিয়ে আমি তোমাকে দেখাচ্ছি যে 9 উত্তরটা সত্যি ঠিক কিনা। সেটা কী করে দেখব না, দেখো প্রশ্ন ছিল 5-এর 3 মানে 5:3 উভয় পদের সঙ্গে কত যোগ করলে, আমরা 9 যোগ করছি, তাহলে 5-এর সঙ্গে 9 আমি যোগ করলাম, 5-এর সঙ্গে 9 যোগ করলাম, ওদিকে তোমার 3-এর সঙ্গে 9 যোগ করলাম। তা 5-এর সঙ্গে 9 যোগ করলে কত হচ্ছে, 14 হচ্ছে, আর 3-এর সঙ্গে 9 যোগ করলে 12 হচ্ছে, 2 দিয়ে কাটাকুটি করা যাচ্ছে, এটা 7/6 হচ্ছে, তাহলে অনুপাত রাশিটা 7:6 হলো। তাহলে এই কাজটা তুমি একটু রাফ ওয়ার্কে করলে, এক্সামিনেটরে দেখানোর জন্য নয়, পরীক্ষক খাতা দেখার সময় তিনি দেখুন বা দেখুন বড় কথা না, এটা তোমার নিজের জন্যে, যে হ্যাঁ আমি এক্সট্রা 9 বার করেছি, একবার একটু মিলিয়ে নিলাম যে আমার উত্তরটা ঠিক আছে কিনা। দেখো এটার জন্য কিন্তু খুব বেশি সময় লাগে না, কিছু সেকেন্ড সময় লাগে, 20-30 সেকেন্ড, কিন্তু তুমি নিশ্চিত হতে পারো যে হ্যাঁ আমি উত্তরটা একদম ঠিক বার করেছি, পরের অঙ্কটায় তুমি চলে যেতে পারো। এবং পরের অঙ্কটায় যাওয়ার সময় সেই মানসিক চাপটা থাকবে না যে আগের অঙ্কটা আমি ঠিক করলাম না ভুল করলাম। খুব সত্যি কথা, এই মানসিক চাপ যেটা বললেন ম্যাডাম, সেটা কিন্তু পরীক্ষার সময় খুব সাংঘাতিক কাজ করে। আমরা দেখছি বহু ছাত্রছাত্রী ধরো একটা প্রশ্ন উত্তর করতে গেছে প্রথম ঘন্টায়, এবং সেই প্রশ্নটা যে কোনো কারণে হোক তার মিলল না বা হলো না, সেটাও কেটে দিল, কেটে দিয়ে আবার পরের প্রশ্ন যখন যায় তখন কিন্তু তার মাথায় ওই আগের প্রশ্নটাই ঘুরতে থাকে যে আমি ওটা তো করে উঠতে পারিনি, কি হবে, পরীক্ষাটা খারাপ হয়ে যায়। যাই হোক, সেটা পরীক্ষার একটা স্ট্র্যাটেজি, আমরা পরবর্তীকালে বলবো যে পরীক্ষার হলে তুমি প্রশ্নপত্র পাওয়ার পরে কি করবে, এরকম দিন আমাদের আসবে, আমরা নিশ্চয়ই সেটা আলোচনা করব। আমরা এখন একটু পরবর্তী প্রশ্নটায় চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা একটু ক্যালকুলেটিভ, হ্যাঁ, এই ক্যালকুলেশনটা তোমাকে একটু সাবধানে করতে হবে। বেশ, আরও একবার জানিয়ে রাখি, আমার দশম শ্রেণীর পড়ুয়া যারা রয়েছে পর্দার ওপারে, আজকে আমরা অঙ্কের ক্লাস করছি এবং সে জায়গায় দাঁড়িয়ে অনুপাত সমানুপাতের বিস্তারিত ধারণা এবং বেশ কয়েকটি সমস্যা, যেখান থেকে এই অনুপাত সমানুপাত তোমাদের কাছে অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে, স্যার সেটাই করছেন। এবং সেক্ষেত্রে তাও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাদেরকে ফোন করতে পারো। হ্যাঁ, দুটো বিষয় মাথায় রাখতে হবে, প্রত্যেকটা পর্বেই বলি, আবারও আজকে বলবো। 1 নম্বর বিষয় হচ্ছে তুমি ফোন করবে, কিন্তু তোমার ফোনের বিষয় হতে হবে অবশ্যই আজকের প্রসঙ্গ ভিত্তিক, অর্থাৎ প্রাসঙ্গিক, মানে অনুপাত সমানুপাত করছি যেহেতু আমরা, তাই প্রশ্নটা অনুপাত সমানুপাতকে ঘিরেই হতে হবে। এবং 2 নম্বর যে বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে, তোমরা যখন আমাদেরকে ফোন করবে, তোমরা যে টেলিভিশন সেটে প্রোগ্রামটা দেখছো তার ভলিউমটা মিউট করে ফোনে কথা বলবে, তাহলেই তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে, নচেত কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই দুটো বিষয় মাথায় রাখলেই বাকিটা যেভাবে আমরা ক্লাস এগোচ্ছি সেভাবেই এগোবো। স্যার তাহলে পরবর্তী সমীকরণের দিকে যাই। দেখো এই প্রশ্নটা মানে একটু ক্যালকুলেটিভ, প্রশ্নটা কি লেখা আছে তুমি একটু স্ক্রিনটা দেখো, তুমি দেখতে পাবে 7x - 5y = 3x + 4y। আমি খানিক আগে বলেছি, দেখো = বা অনুপাতের চিহ্নটা আমি যদি নাও দিই, আমি ওটা ভাগ হিসেবে যদি দেখি, তাহলে একই অর্থ বহন করে। তা আমি সেইভাবেই লিখেছি, 7x - 5y / 3x + 4y = 7/11। এবার কি বার করতে দিয়েছে, 5x - 3y = বা / 6x + 5y। তা এই মানটা কি করে আমরা বার করব, কি করে এই অনুপাতটা বার করব? দেখো ক্যালকুলেশনটা কিভাবে আমরা করছি, আমরা কোনায় কোনায় গুণ করছি। কোনায় কোনায় গুণ করলে 11 আর 7 দিয়ে গুণ করলে 77x - 55y, আর ওদিকে তোমার কত আসছে, 3 × 7 = 21x 28y। পক্ষান্তর করতে পারি, পক্ষান্তর করলে এদিকে আসছে 56x, কী করে 56 এলো, 77 থেকে 21 বাদ দিলাম, আর ওদিকে 55টা ওদিকে যদি শিফট করে দিই তাহলে এটা আসছে 83y। কী করে 83 না, 55 আর 28 যোগ করে 83 পাচ্ছ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্সের মানটা যদি ওয়াইয়ের সাপেক্ষে হয়, সেটা হবে 83 / 56 × y। দেখো 83, 56 এমন একটা ভগ্নাংশ যেটা কাটাকুটি করা যায় না বা রিডিউসড ফর্মে লেখা যায় না, লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে। তাহলে আমরা এটা রেখে দিলাম, কিছু করতে পারলাম না, ছোট করতে পারলাম না। এবার আমাদের যে রাশিমালাটা রয়েছে 5x - 3y / 6x + 5y, এটার মান জানতে চাওয়া হয়েছে। তা দেখো যেটার মান জানতে চাওয়া হয়েছে তার মধ্যে দুটো চলরাশি আছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। তাহলে আমরা x এর মানটা y এর সাপেক্ষে বার করেছি, x এর মানটা y এর সাপেক্ষে বার করলে কি হচ্ছে, 5 × 83/56y। 83/56yটা কেন না, y এর মান, x এর মানটা y এর সাপেক্ষে যেটা প্রকাশিত হয়েছে সেটা আমরা পেলাম।
-3y, y কে পরিবর্তন করার কোনো অবকাশ নেই, আমরা সবকটাকে ওয়াইতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর নিচে কত আসছে 6 ইন্টু এক্স, তাহলে 6 মাল্টিপ্লাইড বাই 83/56 ইন্টু ওয়াই প্লাস 5y। এবার সরল করার পালা। সরল করতে গিয়ে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে 56টা কেটে যাবে, কারণ উপরটাও তো একটা ভগ্নাংশ, নিচেরটাও একটা ভগ্নাংশ, দুটোর ক্ষেত্রেই লসাগু 56 আসবে। 56 কেটে যাবে, তাহলে আমরা এখানে 83 আর 5 দিয়ে গুণ করব। 83কে 5 দিয়ে গুণ করলে কত হয় 415 ওয়াই, আর 56কে 3 দিয়ে গুণ করলে কত হবে 168 ওয়াই। নিচে আমরা কি লিখব? আমরা নিচে লিখব 83 ইন্টু 6। 83 ইন্টু 6 মানে কত 498 ওয়াই। আর ওদিকে 56 ইন্টু 5 মানে কত? 56 ইন্টু 5 মানে হচ্ছে 280। 56 ইন্টু 5 মানে হচ্ছে 280। ঠিক আছে, তাহলে আমরা এই নিচের অংশটাকে আরেকবার একটু দেখাই। এটা হচ্ছে তোমার 83 ইন্টু 6, 83 ইন্টু 6 মানে হচ্ছে 498 ওয়াই। ঠিক আছে, প্লাস এখানে 5 ইন্টু 56 মানে 280 ওয়াই। খুব বড় সংখ্যা এসে গেল। দেখো আমি না এর পরের স্টেপটা একটু ওপরের দিকে গিয়ে ক্যালকুলেশনটা দেখাচ্ছি। এই ক্যালকুলেশনটা দেখাতে গিয়ে আমি যেটা দেখাচ্ছি, 415 থেকে 168 বিয়োগ করছো। 415 থেকে 168 বিয়োগ করলে কত হয় 247 ওয়াই। আর নিচে কি আসে 498 সঙ্গে 280 যোগ করছো, সেটা হচ্ছে 778 ওয়াই। তাহলে ওয়াইটা কেটে গেল, ওয়াইটা কেটে গেলে কত হলো 247 ডিভাইডেড বাই 778। এখানে দুটো কথা বলার আছে। স্যার আসবো, একটু আটকাচ্ছি, একজন ফোনে রয়েছে, একটু ফোনটা নিয়ে নেব। হ্যালো, কে বলছো? হ্যালো, যাই হোক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তাহলে আমরা আবার অঙ্কটাই ফিরে হ্যাঁ আসছি। শোনো, এই অঙ্কটা না মারাত্মক ক্যালকুলেটিভ। ক্যালকুলেটিভ মানে হচ্ছে খুব ঠান্ডা মাথায় তোমায় যোগ বিয়োগ গুণভাগ করতে হবে। কঠিন এ কথাটা আমি কখনোই বলছি না। যোগ বিয়োগ গুণভাগ তো তুমি একদম প্রাথমিক স্কুল থেকে শিখে এসছো, এরম নয় যে তুমি নতুন করে আজকে দেখছো। কিন্তু দেখো পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি খুব ভালো অঙ্ক করে, খুব ভালো মেধাবী ছাত্র বা ছাত্রী হয়তো কোনোভাবে তাড়াহুড়ো একটা ক্যালকুলেশনের মিস্টেক করে ঘটিয়ে ফেললো। তা দেখো আমাদের উত্তরটা কি বেরিয়েছে 247 ডিভাইডেড বাই 778, 778। তা এখানে লাস্ট কথাটা যেটা আমার বলার ছিল সেটা হচ্ছে ওয়াইটা যে আমি ক্যান্সেল করে দিলাম। তোমরা বীজগণিতের ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ক্যান্সেলেশন যখন আননোন নাম্বারের ক্ষেত্রে ঘটে, অজানা রাশির ক্ষেত্রে যখন আমরা কাটাকুটি করি, বাদ দিই, সেক্ষেত্রে একটা শর্ত লাগে। শর্তটা কি না, সেই অজানা রাশিটা শূন্য নয়। এখন অজানা রাশিটা শূন্য নয় কেন নয়? আমাদের যেটা প্রাথমিক সম্পর্কটা ছিল, এই যে প্রাথমিক সম্পর্কটা, যে সম্পর্কটা নিয়ে আমরা শুরু করেছিলাম, এই সম্পর্কটার মধ্যে দেখো যদি ওয়াইয়ের মানটা শূন্য হয় তাহলে বাঁ দিকটা হয়ে যাবে 7/3 আর ডান দিকটা হয়ে যাবে 7/11। তাহলে এটা সত্যি হবে না, তাহলে ওয়াই কোনোভাবেই শূন্য হতে পারে না, এটা আমরা প্রমাণ করে ফেললাম। মোর ওভার আমরা মাঝ রাস্তায় একটা ক্যালকুলেশন পেয়েছি বা একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে x ইকলস টু 83/56 ওয়াই। তো সেক্ষেত্রে ওয়াইটা যদি শূন্য হতো তাহলে এক্সটাও শূন্য হতো। তা এক্স আর ওয়াই দুজনেই যদি শূন্য হয় তাহলে এই অঙ্কটার কোনো অস্তিত্বই থাকে না। তাহলে এটা দিয়ে আমরা বলতে পারলাম যে ওয়াইটা শূন্য নয়। তুমি পরীক্ষার খাতায় এত যুক্তির কথা বলবে না, তুমি শুধু বলবে যে ওয়াইটা নট ইকলস টু 0, মানে এই যে ওয়াইটা ক্যান্সেল করলে পাশে ছোট করে লিখে দিলে ওয়াই নট ইকলস টু 0। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এরকম অঙ্ক কিন্তু তোমার বইতে প্রচুর আছে, যথেষ্ট ক্যালকুলেশন। হয়তো তুমি একবার করলে করে দেখা গেল মিলল না, কেটে দাও আবার করো। বেশ, আরো একজন পড়ুয়া বন্ধু রয়েছে, ফোনটা নিয়ে নেব। হ্যালো, কে বলছো? হ্যালো, আমি ময়নাগুড়ি থেকে জয়ন্ত মণ্ডল বলছি। বেশ, বলো। আমার প্রশ্নটা হচ্ছে a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/4 ইকুয়াল টু 2a মাইনাস 3b। আস্তে, a/2 ইকুয়ালস টু b/3, আরেকবার বলো। a/2 ইকুয়ালস টু b/3, তারপর b/3 ইকুয়াল টু c/4। বেশ, c/4 ইকুয়াল টু হ্যাঁ 2a হ্যাঁ 2a মাইনাস 3b প্লাস 4c বাই c হলে c এর মান নির্ণয় করো। বাই পি বলেছে না? বাই কি বললে, আরেকবার বলো। P হ্যালো, 2a মাইনাস হ্যাঁ 3b প্লাস 4c
বাই টি হলে বাই সি হলে সি, আচ্ছা সি, আচ্ছা বেশ। সি এর হলে- মান জানতে চাইছো তো, সি এর মান নির্ণয় করো। করি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক বেশ, আছে, তুমি ঠিক টেলিভিশন আছে, সেটের ঠিক ভলিউমটা আছে, দেখো। আমরা বলবো। দেখো এটার জন্য না আমাদের একটু সংযোজন বিয়োজন আরও কিছু নিয়ম কানুন ধারণার দরকার আছে। আমরা সেগুলো চট করে গিয়ে, আমি তোমার প্রশ্নটা লিখে রেখেছি, আমি অবশ্যই তার জবাবটা দিচ্ছি। তার আগে দেখো আমরা আবার মূল জায়গায় চলে আসি, যেখানে আমাদের বলা হচ্ছে একটা প্রশ্ন, যে প্রশ্নটা এরকম যে 12, 22, 42, 12, 22, 42 এবং 72, এই চারটে সংখ্যা দেওয়া রয়েছে। প্রত্যেকটি সংখ্যার সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলটা সমানুপাতি হবে। আমি খানিক আগে তোমায় বলেছিলাম সমানুপাতি ব্যাপারটা কি না, প্রথম দুটো রাশির অনুপাত আর শেষ দুটো রাশির অনুপাত সমান হতে হয়, তবেই সেটা সমানুপাতি হয়। অর্থাৎ প্রথম দুটো রাশি মানে এ বি সি ডি যদি চারটি সংখ্যা হয়, তাহলে আমাদের মনে রাখতে হবে এইচ টু বি আর সি ইজ টু ডি, এই দুটো সমান হতে হবে, তবেই তারা সমানুপাতি হবে। তো এই ক্ষেত্রে তো হচ্ছে না, সেই জন্য প্রশ্নটা বলা হয়েছে যে এর সঙ্গে কত যোগ করলে, প্রতিটি পদের সঙ্গে বা প্রতিটি রাশির সঙ্গে কি সংখ্যা যোগ করলে যোগফলটা সমানুপাতি হবে। তা তুমি বলে নাও যে এক্স যোগ করলে, মনে করি এক্স যোগ করতে হবে, আমি শুধু এক্স কথাটা উল্লেখ করছি। তাহলে তোমার কি হলো, প্রথম দুটো রাশির অনুপাত হবে 12 প্লাস এক্স ডিভাইডেড বাই 22 প্লাস এক্স, আর ডান দিকে কী হবে 42 প্লাস এক্স ডিভাইডেড বাই 72 প্লাস এক্স। আশা করি বুঝতে পারছো। আমরা দেখো অন্য সমস্যায় যেতে হবে, তুমি ক্যালকুলেশনটা একটু স্টেপ জাম্প করে তোমায় দেখাচ্ছি, তুমি এটা লিখে নাও, পরবর্তীকালে তুমি সেই স্টেপগুলো পূরণ করে ফেলতে পারো এবং তোমার কোনো সমস্যা হবে না। তুমি মূল বিষয়টা বোঝো যে এই চারটি রাশি দেওয়া রয়েছে, প্রতিটি রাশির সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল করে যে রাশিগুলো তুমি পেলে সেই রাশিগুলো সমানুপাতি হবে। তো আমরা কি করলাম, সেটাকে এক্স ধরে নিয়েছিলাম, এক্স ধরে নেওয়ার পর এরকম একটা সম্পর্ক পেয়েছি। এবার এই সম্পর্ক থেকে আমরা কি করছি, গুণ করছি। গুণ করা কঠিন কাজ নয়, তা সেটা কিভাবে করছি, 12 আর 72, 12 আর 72 তুমি ইউজুয়ালি কীভাবে গুণ করো, তুমি রাফে করো, তুমি এক্ষেত্রেও রাফে করবে। আমি মুখে মুখে করছি, 12 আর 72 গুণ করলে সেটা আসছে তোমার 864। আচ্ছা বেশ, এখানে 72x আর 12x যোগ করলে কত, 84x, 84x, আর একটা সংখ্যা থাকছে এক্স স্কোয়ার। বাম পক্ষটা আমরা বুঝে গেলাম। তাহলে আমি জাম্প কী করেছি, এই গুণটা মুখে মুখে করেছি, তুমি এটা রাফে করে নেবে। 42 আর 22-এর গুণফল আমরা বার করছি। 42 আর 22-এর গুণফলটা কত হবে, সেটা হবে তোমার 924, 924। আর এদিকে 22x আছে আর এদিকে 42x আছে, 22 আর 42কে যোগ করলে 64 হয়। তাহলে আমরা লিখলাম 64x, আর একটা এক্স স্কোয়ার এলো। তাহলে স্বচ্ছন্দে তুমি এক্স স্কোয়ার কেটে দিলে, কারণ দুদিকে একই রাশি থাকলে আমরা ক্যান্সেলেশন করতে পারি। বেশ, তাহলে এখানে 84 আর এখানে তোমার রয়েছে 64, 84 64 একদিকে এসে গিয়ে বিয়োগ করে 20x পেলাম, 20x। স্যার পরের স্টেপটায় যাবো, একটা ফোন রয়েছে, নিয়ে নি। হ্যালো, কে বলছো? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। আমি মানস মন্ডল বলছি, সাউথ চব্বিশ পরগনা থেকে। বলো। আমার একটা প্রশ্ন রয়েছে। বলো, প্রশ্নটা বলো। এক্স হ্যালো, এক্স এক্স, হ্যাঁ, এক্স কমা 12 কমা ওয়াই কমা 12 কমা ওয়াই কমা 27 ক্রমিক সমানুপাতি হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করি। আচ্ছা, ও যেটা বলতে চেষ্টা করেছে আমি একটু বলি। ও বলতে চাইছে এক্স, তুমি শুনতে পাচ্ছ কি, এক্স কমা 12 কমা ওয়াই কমা 27, এই চারটে রাশি যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে এক্স আর ওয়াই এর ধনাত্মক মানগুলি কী কী হবে, তাই তো? ঠিক আছে, আমি করছি, একটু ক্রমিক সমানুপাতি বলতে হবে, বলে নিয়ে আমি এটা করছি। বেশ, তুমি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে অনুষ্ঠানটা দেখতে থাকো, আমরা যে সমীকরণটাই ছিলাম ওটাই আগে ফিরে যাবো। হ্যাঁ, তাহলে আমরা 20x পেয়েছিলাম, এই 20x পেয়েছিলাম, আর এদিকে বিয়োগ করে আমরা কত পাচ্ছি, এখান থেকে আমরা বিয়োগ করে পাচ্ছি 60। 60 কেন, 924 আর তোমার ওদিকে 864, বিয়োগ করলে 60 হয়। তাহলে 20x মানে যদি 60 হয়, তাহলে x এর মানটা আমরা অনায়াসে বলতে পারি 3।
এবার তুমি লক্ষ্য করো, ভেরিফিকেশনের কথা আমি বারবার বলি, আমার উত্তর বেরিয়ে গেছে 3, মানে কত যোগ করলে যোগফল করে প্রাপ্ত সংখ্যাগুলো সমানুপাতি হবে। 3 উত্তর বেরিয়েছে, তাহলে প্রথম রাশিটা হয়ে গেল 15, দ্বিতীয় রাশিটা হয়ে গেল 25, তারপরের রাশিটা হয়ে গেল তোমার 45, শেষকালে এলো 75। এবার একটু লক্ষ্য করো দেখি 15 আর 25 এই দুটোর অনুপাত কত হয়। 15 আর 25-এর অনুপাত হয় 3:5। কী করে না, 5 কেটে গেল। আবার ওদিকে 45 আর 75-এর অনুপাতটা কত হয়, সেটাও 3:5 হয়। কেন না, তুমি 15 দিয়ে কাটতে পারো, 3 15 45, 5 15 75। তাহলে দেখা গেল যে হ্যাঁ, এরা সমানুপাতি হচ্ছে। আশা করি বুঝতে পারছো। আমরা এবার পরবর্তী জায়গায় যাই। আমাদের পরবর্তীতে দেখুন ম্যাডাম, আমাদের বোধহয় রয়েছে ক্রমিক সমানুপাতি, মধ্য সমানুপাতি, একদমই ছাত্ররা তাই। প্রশ্ন তোমরা, করছিল, হ্যাঁ। সেই বিষয়টা একটু আপনি স্ক্রিনে বলুন। প্রশ্নটা দেখতে পাবে, ক্রমিক সমানুপাতি, মধ্য সমানুপাতি এবং তৃতীয় সমানুপাতি কাকে বলে এবং কয়েকটি উদাহরণ দেওয়ার কথা বলা হয়েছে। দেখো একদম ফার্স্টে 3 নম্বর প্রশ্নটা দেখা যাচ্ছে। আমরা চলে আসছি এই প্রশ্নে। এই প্রশ্নে চলে এসে আমরা প্রথমেই বলি, দেখো ক্রমিক সমানুপাতি, আমি এটা বীজগণিতিকভাবে বলছি, তারপরে কোনো সংখ্যা দিয়ে উদাহরণ দেখাচ্ছি। ধরো ABC, 3টে রাশি, 3টে সংখ্যা, এরা ক্রমিক সমানুপাতিতে আছে। ক্রমিক সমানুপাতি। আচ্ছা, তাহলে কি শর্ত হবে? শর্ত হবে A/B সমান B/C। তাহলে 3টে সংখ্যা যদি ক্রমিক সমানুপাতিতে থাকে, তাহলে আমরা বলতে পারি প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার অনুপাত দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে খুব সহজভাবেই আমরা বলতে পারি যে B² = AC, অর্থাৎ ওই 3টে সংখ্যার মধ্যে মাঝের যে সংখ্যাটা আছে তার বর্গ প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফলের সঙ্গে সমান। তাহলে বিষয়টা কঠিন নয়। তাহলে 3টে সংখ্যা ক্রমিক সমানুপাতিতে আছে, এবং একটা উদাহরণ যদি আমরা দেখতে চাই, তাহলে 1, 2 আর 4 এই উদাহরণটা নির্বাচন করা সব থেকে সহজ। স্যার উদাহরণে আসবো, একটা ফোন নিয়ে নি। হ্যালো, কে রয়েছো? হ্যালো, মন্ডল বলছি। হ্যাঁ বলো, কি প্রশ্ন রয়েছে? আমি নদিয়া জেলা থেকে বলছি। হুম। আমার একটা প্রশ্ন আছে, হুম প্রশ্নটা বলছি। হুম A:2 = B:5 = C:8 হলে এর 50% সমান B এর 20%, এবার C এর কত হবে? ঠিক আছে, তুমি শুনতে থাকো, এই ধরনের প্রশ্ন আমরা আলোচনা করছি। বেশ, তুমি অনুষ্ঠানটা দেখতে থাকো। আচ্ছা দেখো, আমরা যেটা বলছিলাম ক্রমিক সমানুপাতির কথা, যে 3টে সংখ্যা ক্রমিক সমানুপাতিতে থাকলে মাঝের সংখ্যাটার বর্গ বাকি দুটো সংখ্যা অর্থাৎ প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফলের সঙ্গে সমান হবে। তো আমরা B² = AC এইভাবে চিহ্নিত করেছি। তা আমি উদাহরণ হিসেবে বলছিলাম 1, 2, 4। 1, 2, 4 কেন ক্রমিক সমানুপাতিতে আছে? মাঝের সংখ্যাটার বর্গ মানে 2 এর বর্গ। 2 এর বর্গটা কত হচ্ছে? 1 আর 4 এর গুণফলের সঙ্গে সমান হচ্ছে। এটাই কি একমাত্র উদাহরণ? না, এরকম অজস্র উদাহরণ থাকতে পারে, অনেক উদাহরণ নিতে পারি আমরা। যেমন ধরো আমি আরেকটা উদাহরণ তোমায় বলি, 3, 27, 3, 9, 27, 3, 9, 27। তা তুমি এটা চোখে দেখেই বলতে পারো 3 একটা সংখ্যা, 9 একটা সংখ্যা, 27 একটা সংখ্যা। 9 এর বর্গ কত? 81। 27 আর 3কে গুণ করলে কত পাওয়া যায়? সেটাও 81। তার মানে এই ব্যাপারটা হচ্ছে ক্রমিক সমানুপাতি, বোঝা গেল? এবার দেখো, এর সঙ্গেই একটা কন্টিনিউয়েশনে রয়েছে মধ্য সমানুপাতি। তাহলে ABC এই 3টে সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি থাকে, তাহলে আমরা B সংখ্যাটাকে বলতে পারি A এবং C এর মধ্য সমানুপাতি। বিটা কি? বিটা হচ্ছে A এবং C এর মধ্য সমানুপাতি। আশা করি বোঝা গেল। এর সঙ্গে আরও একটা কথা চলে আসে, তৃতীয় সমানুপাতি। এই ABCর মধ্যে এই Cটাকে আমরা বলি তৃতীয় সমানুপাতি। ঠিক আছে, তার মানে আমরা একটা ছোট উদাহরণ দিয়ে যদি দেখতে চাই যে একটা মধ্য সমানুপাতি বার করতে দিয়েছে, কিভাবে আমরা মধ্য সমানুপাতি বার করব, আমরা এটা মুছে দিচ্ছি। আচ্ছা দেখো, তোমাকে দুটো সংখ্যা দেওয়া হলো, তোমায় বললো যে 4 একটা সংখ্যা আর 9 একটা সংখ্যা। 4, 9 এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। তো কী করে করবো? কিছু না, আমরা লিখবো যে মনে করি মধ্য সমানুপাতিটা x। তাহলে আমরা কি দেখেছি? 4 / x = x / 9। তাহলে এখান থেকে স্বচ্ছন্দে তুমি বলতে পারো যে x² = 36। এবার x এর মানটা হচ্ছে 36-এর বর্গমূল,
এখন দেখো এখানে তুমি একটা বিভ্রান্তির মধ্যে আসতে পারো, 36-এর বর্গমূলটা কত, 6ও হতে পারে, -6ও হতে পারে, কিন্তু তুমি বর্গমূলের ধনাত্মক চিহ্নটাই গ্রহণ করবে। মানে কেন গ্রহণ করবো, মাইনাসটা কেন গ্রহণ করবো না? আসলে দেখো এটা নিয়ে বিতর্ক কিছু নেই। তুমি একটা সংখ্যা রেখার ধারণা ক্লাস 7 থেকেই পেয়েছো। সংখ্যা রেখা মানে যেটাকে আমরা রিয়েল লাইন বলি, মাঝখানে শূন্য থাকে, ডান দিকে পজিটিভ ইনফিনিটি থাকে, বাঁ দিকে নেগেটিভ ইনফিনিটি থাকে। তা সেখানে তুমি একটা সংখ্যাকে প্লট করতে শিখেছো, 1, 2, 3, 4 ইত্যাদি। তো সেই সংখ্যা রেখাটা টেনে তুমি যদি 4 আর 9কে প্লট করো, খুব কঠিন কাজ নয়। তুমি একটা বিন্দু পেলে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিন্দুটাকে 4 নাম দিলে, অনুরূপভাবে 9। তো এদের মধ্য সমানুপাতি যখন তুমি বার করছো, তাহলে সেই সংখ্যাটা কত বেরোচ্ছে, 6 বা -6। কিন্তু দেখো কথাটার মধ্যে একটা জিনিস লুকিয়ে রয়েছে, মধ্য সমানুপাতি। তার মানে সেটা 4 আর 9-এর মধ্যে থাকবে কোথাও, 4 আর 9-এর বাইরে চলে যেতে পারে না। তাহলে আমরা যদি -6 এখানে নিতাম, তাহলে ওটা 4 আর 9-এর মধ্যে থাকতো না, সেটা বাইরে চলে যেত। তাহলে কনভেনশনালি আমরা এই কথাটা বলতে পারি যে মধ্য সমানুপাতির ক্ষেত্রে আমরা ধনাত্মক বর্গমূলটাই নেব। এবং বইতে দেখবে তোমাদের অনেক প্রশ্ন থাকে, ধনাত্মক কথাটা উল্লেখ করে দেয়। যদি উল্লেখ নাও থাকে, তুমি ধনাত্মক মানটাই নিও। বেশ, আমরা পরবর্তী সমস্যার দিকে অবশ্যই নজর রাখবো। একজন পড়ুয়া বন্ধু রয়েছে, কথা বলবো তার সঙ্গে। হ্যালো, কে বলছো? হ্যালো, নমস্কার স্যার। নমস্কার ম্যাম। আমি হাওড়া থেকে অনন্যা গলুই বলছি। বেশ, বলো কি প্রশ্ন রয়েছে। আমার প্রশ্নটা হলো A:B=3:2 এবং B:C = 3:2 হলে A+B+B+C কত নির্ণয় করি? স্যার আরেকবার কি শুনবো? না, শুনবো না, তার কারণ ঠিক অনুরূপ একটা বেশ, অঙ্ক হ্যাঁ, আরেকটি ছাত্র আরেকটি একটু আগে ছাত্র, বললো, আমরা সেটাই আলোচনা করলে তুমি এটা বুঝতে পারবে। বেশ, তুমি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে শুনতে থাকো। আমি এবার একটা প্রশ্নের মধ্যে যাচ্ছি। এই খানিক আগে একটা ফোন এলো, যে ফোনে একটি প্রশ্ন করলো একটি ছেলে। ও বলল যে আমি একটা অঙ্ক পারছি না, সেটা হচ্ছে x, 12, y, 27, এই 4টি সংখ্যা ক্রমিক সমানুপাতিতে আছে। তা ক্রমিক সমানুপাতিতে আছে যেটা বলছে, তা সেটা তখন আমি বলতে পারিনি, কারণ ক্রমিক সমানুপাতি আমরা এই মাত্র জানলাম। একদমই তাই। তা 3টে সংখ্যা ক্রমিক সমানুপাতিতে থাকলে আমরা কি জানি, যে মাঝেরটার বর্গ প্রথম আর তৃতীয়র গুণফলের সঙ্গে সমান। কিন্তু এখানে বিভ্রান্তিটা কোথায়, তোমাদের 4টে সংখ্যা আছে। তা 4টেকে ভাগ করে নিতে পারি। যেমন ধরো x, 12 আর y, এই 3টে সংখ্যা হলো। আবার উল্টো দিক থেকে 12, y আর 27, এখানেও 3টে সংখ্যা হলো। তাহলে x, 12 আর y যদি 3টে সংখ্যা হয় এবং তারা যদি ক্রমিক সমানুপাতিতে থাকে, তাহলে আমরা বলতে পারি 12-র বর্গ মানে হচ্ছে x × y। তাহলে আমরা বলতে পারি যে তোমার xy মানে 12-র বর্গ 144। এটা একটা সম্পর্ক আমরা পেলাম, ক্রমিক সমানুপাতিতে আছে। তার মানে প্রথম 3টে রাশিও ক্রমিক সমানুপাতি, শেষ 3টে রাশিও ক্রমিক সমানুপাতি। তাই সেখান থেকে আমরা কি লিখতে পারি, y² = 12 × 27। তাহলে 12 × 27 যখন আমি করছি, তাহলে এটাকে লিখতে পারি 4 × 81। আমি পুরোটা গুণ করে বর্গমূল করে কেন খামোখা সময় নষ্ট করব? এই 12 থেকে আমি একটা 3 বার করে নিলাম। 12 মানে কি, 4 × 3। সেই 3টা 27-এর সঙ্গে গুণ করে দিলাম, সেটা 81 হয়ে গেল। সঙ্গে তোমার 4 পড়ে থাকলো। 4-এর বর্গমূলটা কত, 2, আর 81-র বর্গমূল 9। তাহলে y এর মানটা আমরা কি পেলাম, 2 × 9। 2 × 9 মানে সেটা 18 হলো। তা 18 পেয়ে গেলাম y এর মান। তাহলে এবার আমার কি দরকার, x এর মান বার করতে হবে। তাহলে আমি প্রথম যে সম্পর্কটা পেয়েছি সেখান থেকে লিখছি xy = 144। ঠিক আছে? তা দেখো y এর মানটা জেনে গেছি, সেটা হচ্ছে 18। তাহলে x × 18 = 144। তাহলে x এর মানটা কত হবে, 144 / 18। তাহলে এটা স্বচ্ছন্দে তুমি বলতে পারো 8, নাকি? তাই তো? আচ্ছা, তার মানে এটা আমাদের উত্তর বেরিয়ে গেল। তাহলে আমরা উত্তর কি পেলাম, x এবং y এর মান যথাক্রমে 8 এবং 18। এই অঙ্কটা তোমাদের সরকারি গণিত বইতে আছে। তা সেখানে কিন্তু প্রশ্নে উল্লেখ করা আছে যে এখানে x আর y সংখ্যা দুটি ধনাত্মক সংখ্যা। তা যে ছেলেটি ফোন করেছিল সে কিন্তু এই কথাটা উল্লেখ করলো না। কিন্তু আমি তোমায় বলছি, কনভেনশনালি যদি কিছু বলা না থাকে, তুমি সেক্ষেত্রে ধনাত্মক সংখ্যা কথাটাকেই ভাববে। বেশ, আরো একজন পড়ুয়া বন্ধু রয়েছে, কথা বলবো। হ্যালো, কে বলছো? হ্যালো, হ্যাঁ, কে বলছো?
আমার নাম শুভজ্যোতি রায়। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, প্রশ্নটা বলো। আমি একটা অঙ্গ প্রশ্ন বলছি, বলুন। হুম, চটপট বলো। হ্যালো, হ্যাঁ বলছি, বলুন। হ্যাঁ প্রশ্নটা বলো। স্কোয়ার স্কোয়ার হ্যাঁ হুম, প্লাস শোনা প্রশ্নটা একটু তাড়াতাড়ি বলো প্লিজ। স্কোয়ার প্লাস প্লাস 1। আচ্ছা, হ্যালো, যাই হোক, যোগাযোগ হ্যাঁ, বিচ্ছিন্ন হ্যাঁ, হয়েছে। তোমরা আমি- আরো একজন পড়ুয়া বন্ধু রয়েছে, কথা বলে নেবো। হ্যালো, কে বলছো? হ্যালো, আমি পাঁশকুড়া থেকে সৌম্য বলছি। বেশ, প্রশ্নটা বলো। আমার প্রশ্ন হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু এক্স ইকুয়ালস টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই ইকুয়ালস টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু জেড হুম, ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু ডব্লিউ। এটা হলে দেখাও যে এক্স ইন্টু ওয়াই ওয়াই জেড প্লাস জেড ডব্লিউ প্লাস ডব্লিউ ওয়াই হুম ইকুয়ালস টু ওয়াই জেড ডব্লিউ। হ্যাঁ, এই প্রসঙ্গে তোমাকে বলছেন একটু- আরেকবার বলবো? না, বলবে না, তুমি শোনো। তোমাকে যে চারটে রাশির মান দেওয়া রয়েছে, যেমন এ প্লাস বি প্লাস সি প্লাস ডাব্লিউ দেওয়া রয়েছে, তারপরে রয়েছে বি প্লাস সি মাইনাস ডি ইন্টু, না ডাব্লিউ দেওয়া নেই, প্রথমে এক্স আছে, তারপরে ওয়াই আছে, এবার জেড আছে, ডাব্লিউ আছে। চারটে রাশি পরস্পরের সঙ্গে সমান। তা তুমি কি করবে? তুমি কে ধরে নাও। বেস্ট কাজ হচ্ছে কে ধরে নেওয়া। কাকে কে ধরে নিচ্ছ? তুমি ধরে নিচ্ছ প্রতিটি সংখ্যার মানকে। তাহলে এক্স এর মান তুমি বার করতে পারছো, ওয়াই এর মান বার করতে পারছো, জেড এর মান বার করতে পারছো, ডাব্লিউর মান বার করতে পারছো ইন টার্মস অফ কে। সেই মানগুলো তোমার বাম পক্ষে এবং ডান পক্ষে প্রতিস্থাপিত করো, দেখবে ক্যান্সেলেশন হয়ে গেছে এবং তুমি তোমার উত্তরে পৌঁছে গেছো। একটু ক্যালকুলেটিভ সাম তুমি একটু ধরে করলেই পারবে। আমরা যে জায়গাটায় ছিলাম সেখানে আবার একটু ফিরে আসছি, আমাদের আরও দু একটা টপিক বাকি আছে বলবার। তো এখানে ক্রমিক সমানুপাতি সংক্রান্ত একটা প্রশ্ন আমি বলছি, যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আমরা বহুবার দেখেছি, প্লাস আমাদের বইতে তো আছেই। আচ্ছা, প্রশ্নটা এরকম ছিল, এবিসিডি ক্রমিক সমানুপাতিতে আছে। এবিসিডি ক্রমিক সমানুপাতিতে আছে। এখন সেখান থেকে আমরা কি বলতে পারি? আমরা সেখান থেকে বলতে পারি, বা একটা প্রশ্ন করা হয়েছে যে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ মাইনাস ডি হোল স্কোয়ার। তার মানে কি বলছে? এবিসিডি যদি ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে এই রাশিমালাটার বামপক্ষ ডানপক্ষ সমান, সেটা তুমি দেখাও। এখন ক্রমিক সমানুপাতি মানে তুমি একটু আগেই শিখেছো, সেটা হচ্ছে কি না, এবিসি ক্রমিক সমানুপাতিতে থাকলে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। ঠিক আছে? তার মানে আমরা লিখতে পারি দুটো কথা, যে বি স্কোয়ার মানে হচ্ছে এসি। আরও একটা কথা লিখতে পারি, বিসিডি ক্রমিক সমানুপাতিতে আছে, তার মানে আমরা লিখতে পারি সি স্কোয়ার ইকুয়ালস টু বিডি। এবার আমরা বাম পক্ষ থেকে কাজ করা শুরু করছি। বাম পক্ষ থেকে কাজ করা শুরু করছি মানে তিনটে বর্গ রাশি আছে, তিনটে বর্গ রাশিকে আমরা ভেঙে দিচ্ছি। বাংলা কি আসছে? বি স্কোয়ার। দেখো দুবার রিপিট করছে কেন? প্রথমটার মধ্যে একটা বি স্কোয়ার আসছে, তৃতীয় রাশির মধ্যেও একটা বি স্কোয়ার আসছে। সি স্কোয়ারও দুবার রিপিট করছে, টু সি স্কোয়ার আমরা লিখছি, কিন্তু এ স্কোয়ার আর ডি স্কোয়ার একবার করে থাকছে। তাহলে একটা এ স্কোয়ার লিখলাম, একটা ডি স্কোয়ার লিখলাম। আশা করি বোঝা গেছে। কিন্তু এখানে আরও অনেক কিছু টার্ম লিখতে হবে। কীরকম? মাইনাস টু বিসি লিখতে হবে, মাইনাস টু সিএ লিখতে হবে, মাইনাস টু বিডি লিখতে হবে। বেশ লম্বা হলো, অনেকটা বড়, তিনটে হোল স্কোয়ারের ফর্মুলা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দেখো বি স্কোয়ার মানে তো এসি, তাহলে আমি আন্ডারলাইন করছি দুটো টার্মে। কোন কোন দুটো টার্মে আমি আন্ডারলাইন করলাম? টু বি স্কোয়ার আর টু এসি। তা বি স্কোয়ার মানে যদি এসি হয়, টু বি স্কোয়ার মাইনাস টু এসি, তাহলে নিশ্চয়ই ক্যান্সেলেশন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। বি স্কোয়ার মানে এসি, তাহলে টু বি স্কোয়ার মানে টু এসি, তাহলে এই দুটো পদ ক্যান্সেলেশন হয়ে গেল। আরও একটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে সি স্কোয়ার ইকুয়ালস টু বিডি, যেহেতু ক্রমিক সমানুপাতিতে আছে। তাহলে সি স্কোয়ারের জায়গায় বিডি আমি বসাতে পারি, তাহলে টু সি স্কোয়ার আর টু বিডি কেটে গেল। তাহলে আমার হাতে পড়ে থাকলো মোটে তিনটে পদ, একটা হচ্ছে ডি স্কোয়ার, একটা হচ্ছে এ স্কোয়ার, একটা হচ্ছে টু বিসি। তাহলে আমরা সেটাই লিখি, এ স্কোয়ার, আমরা যে তিনটে পদ পাচ্ছি সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার
মাইনাস 2bc। এখন দেখো আমাদের প্রমাণ করতে দিয়েছে a মাইনাস ডি এর হোল স্কোয়ার, তো এখানে তো a মাইনাস ডি এর হোল স্কোয়ার আসছে না, 2ad তো আমরা পাচ্ছি না। কি করে পাবো না, আমরা ক্রমিক সমানুপাতির যে ধর্ম, যার থেকে আমরা পেয়েছি বি স্কোয়ার ইকলস টু এসি আর সি স্কোয়ার ইকলস টু বিডি, সেই দুটো সম্পর্ককে গুণ করে দিচ্ছি। তো গুণ করলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি বি স্কোয়ার সি স্কোয়ার, আর ডান দিকে পাচ্ছি এবিসিডি। তাহলে একটা বিসি কেটে যাচ্ছে, সে একটা বিসি বাঁ দিকে পড়ে থাকছে, বিসি মানে কি পড়ে থাকছে না এডি পড়ে থাকছে। তাহলে এর পরের লাইনে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2ad। একবারে প্রাথমিক অ্যালজেব্রার সূত্র, মানে অ্যালজেব্রা শুরু হয় a মাইনাস বি হোল স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার থেকে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, a মাইনাস ডি এর হোল স্কোয়ার, যেটা কিনা আমাদের ডান পক্ষ বেরিয়ে গেল। দেখবে তোমাদের বইয়ের উদাহরণে বেশ কিছু অঙ্ক থাকে যেগুলো ওরা যে করে থাকেন কে ধরে নিয়ে করে থাকেন, মানে বি মানে হচ্ছে এ কে, সি মানে হচ্ছে এ কে স্কোয়ার। তুমি এইভাবে অঙ্কটা করতে পারো, কিন্তু দেখো সেভাবে অঙ্কটা করলে খুব ক্যালকুলেটিভ হবে, একটু লেন্দি হবে। তুমি আমার এই যে মেথডটা আমি তোমায় বললাম, ক্রমিক সমানুপাতির শর্তগুলো আমরা কাজে লাগিয়ে বসিয়ে করলাম, সেটা কিন্তু অনেক কম স্টেপে, আরও বড় কথা অনেক কম সময়ে আমরা শেষ করতে পারবো। স্যার অবশ্যই পরের অঙ্কে যাব, পড়ুয়া রয়েছে ফোনে। হ্যালো, কে রয়েছে? নমস্কার ম্যাম। নমস্কার ম্যাম। নমস্কার স্যার। আমি বাঁকুড়া থেকে ডোনা খাঁ বলছি। বেশ, প্রশ্নটা বলো। আজকে প্রশ্নটা হচ্ছে 7x মাইনাস 5y ইজ টু 3x প্লাস 4y সমান 7:11। আমি একটু আগে করে দেখায় যে থামো। 3x মাইনাস 2y ইজ টু 3x প্লাস 4y সমান 137 ইজ টু 473। শোনো, খানিক আগে একেবারে অনুরূপ অঙ্ক, মানে প্রায় একই রকম, শুধু যে অনুপাতটা বার করতে দিয়েছে সেটা একটুখানি পৃথক, আমরা কিন্তু আলোচনা করলাম। তা দিয়ে একটা বিরাট বড় উত্তর বেরোলো। আমরা বোধহয় সম্ভবত 3 নম্বর অঙ্কটা এটা করেছি। তুমি কি ক্লাসটা ফলো করছিলে গোড়া থেকে? যদি গোড়া থেকে ফলো করে থাকো তাহলে তুমি এই অঙ্কটা দেখেছো, আর যদি গোড়া থেকে ফলো না করে থাকো, হঠাৎ করে এখন দেখছো, তাহলে ম্যাডাম বলে দেবেন কি করে তুমি একদমই তাই। পারবে। তাহলে তুমি ফেসবুক পেজে চলে যাবে সিটিভিএন একাডেমির, সেখানে গোটা এই পর্বটা, এডুকেশন অনলাইনের আজকের পর্বটা গোড়া থেকে দেখতে পাবে তুমি, তাহলে তুমি তোমার সমাধানটা পেয়ে যাবে। আরও একজন পড়ুয়া বন্ধু রয়েছে, নেব ফোনটা। হ্যালো, কে রয়েছে? হ্যালো, হ্যাঁ, কে বলছো? আমি পশ্চিম মেদিনীপুর থেকে নতুন বিবেকানন্দ স্কুলের ছাত্রী বলছি। বেশ, প্রশ্নটা বলে ফেলো চট করে। 3x minus 5y divided by 3x plus 5y তারপর? সমান 1/2। আচ্ছা, তারপর? হলে 3x square minus 5y square divided by 3x square plus 5y square এর মান নির্ণয় করি। বেশ, তুমি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে শুনতে থাকো, স্যার কি বলবেন? হ্যাঁ, ঠিক আছে। দেখো, আমি এক্ষুনি ওই অঙ্কটা করবার জন্য যে নিয়মটা দরকার সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো ভাবছিলাম। ম্যাডাম বোধহয় এরপরে আমাদের যোগ ভাগ প্রক্রিয়ার কথা বলা প্রশ্নটা আছে। একবার দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা একবার স্ক্রিনে দেখে নাও। 4 নম্বর প্রশ্ন রয়েছে, যোগ ভাগ প্রক্রিয়াটা কি, আমরা এরপর সেটা নিয়ে আলোচনা করব। বেশ, ঠিক আছে। আমরা যোগভাগ প্রক্রিয়ার কথাটা বলছি। যোগভাগ প্রক্রিয়াটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করছি। দেখো, ব্যাপারটা খুব সহজ। ধরো দুটো ভগ্নাংশ আছে, a বাই বি আর একটা হচ্ছে c বাই ডি। আমি কথাটা কি বললাম, ভগ্নাংশ আছে, অ্যাকচুয়ালি অনুপাত আছে, এইটার মধ্যে কোনো বিভ্রান্তি নেই। a বাই বি কথাটার মানে হচ্ছে a is to b, c বাই ডি কথাটার মানে হচ্ছে c is to d। তো যোগভাগ প্রক্রিয়া মানে বলছে যে দেখো, এটার থেকে আমরা যেটা লিখতে পারি, a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি সমান c প্লাস ডি ডিভাইডেড বাই c মাইনাস ডি। অর্থাৎ আমরা যে প্রথম ভগ্নাংশটা পেয়েছিলাম তার লব আর হরের যোগ করলাম, আর তার লব আর হরের অন্তর্ফল বার করলাম, তাদের অনুপাতটা নিলাম। আর দ্বিতীয় যে ভগ্নাংশটা আমরা পেয়েছিলাম সেই ভগ্নাংশটার ক্ষেত্রে লব আর হরের যোগফলটা বার করলাম, আর তাদের অন্তর্ফলটা বার করলাম, সেই দুটো রাশিকে ভাগ করলাম। তাহলে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা কিন্তু আমাদের অনেক অঙ্কে কাজে লাগে। তা আমি যে অঙ্কটা দিয়ে শুরু করবো ভেবেছিলাম সেটা আমি করছি না। একটু আগে একটি ছাত্রী ফোন করলো, তার অঙ্কটা ধরেই আমি বলি, তোমার সুবিধা হবে। দেখো অঙ্কটা, 3x মাইনাস 5y ডিভাইডেড বাই 3x প্লাস 5y সমান হাফ।
এটা ও আমাকে বলল। আর বলেছে যে একটা জিনিসের মান বার করতে, সেটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। আচ্ছা, এটা করবার সময় আমি একটা ছোট কথা আবার বলি, এই যে যোগভাগ প্রক্রিয়া, এটা কিন্তু তোমাকে ভালো করে অভ্যাস করতে হবে। a বাই বি মানে c বাই ডি, তাহলে কি হয়ে যাচ্ছে, a বাই বিটা হয়ে যাচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি, আর c বাই ডিটা কী হয়ে যাচ্ছে c প্লাস ডি ডিভাইডেড বাই c মাইনাস ডি। সেই কাজটাই কিন্তু আমরা এখানে করব। কীরকমভাবে করছি দেখো, আমরা প্রথমে এই উত্তরপদ আর পূর্বপদে যোগ করছি, বা অন্যভাবে বলতে গেলে লব আর হর বলি, আরও শুনতে ভালো লাগে, লব আর হরকে যোগ করছি। 3x মাইনাস 5y আর 3x প্লাস 5y যোগ করলে কত আসছে, 6x আসছে। বেশ, আর অন্তর্ফলটা আমরা বার করছি 3x মাইনাস 5y মাইনাস 3x মাইনাস 5y, তাহলে সেই অন্তর্ফল বার করলে কত আসছে, মাইনাস 10y আসছে। সেটা মানে কত বেরোলো, সেটা মানে বেরোলো হাফ। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি, কি বলতে পারছি, যে 3x ডিভাইডেড বাই 5y ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ। বোঝা গেছে? তা দেখো, এরপরে আমরা কি করব, এখান থেকে করা খুব কঠিন কাজ নয়। আমরা এখান থেকে x এর মানটা বার করতে পারি। x এর মানটা কি বেরোবে, x এর মানটা বেরোবে তোমার 5y বাই 6 উইথ নেগেটিভ সাইন। তাহলে x এর মানটা y এর সাপেক্ষে আমরা বার করলাম। x এর মানটা y এর সাপেক্ষে বার করে যে রাশিমালাটা তুমি বার করতে দিয়েছিলে, যার মান বার করতে দিয়েছিলে, সেখানে প্রতিস্থাপিত করো। দেখবে তুমি y স্কোয়ার কেটে গেছে, একটা সংখ্যা মান তুমি পাচ্ছ, যেটা তোমার উত্তর। এটাও একটা বইয়ের অঙ্ক। বেশ, ঠিক আছে, আমরা আরও কিছু সমস্যায় যাই। সময় আছে কতটা? স্যার আর মানে খুব একটা বেশি সময়ও আমরা পাবো না, তো যাই হোক 7 মিনিট মতো পাবো, মিনিট 6 আচ্ছা, বেশ বেশ। আচ্ছা দেখো, এই যোগভাগ প্রক্রিয়ার পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখি, যোগভাগের একটা ভালো অঙ্ক, আর আরেকটা পদ্ধতি আমরা দেখব, সেটা হচ্ছে সংযোজন পদ্ধতি। তাই বোধহয় আছে সংযোজনের ধর্ম, মানে সমানুপাতের সংযোজনের ধর্ম। আমি সংক্ষেপে লিখছি সংযোজন। সংযোজন প্রক্রিয়াও বলা যেতে পারে। এটা পরবর্তী প্রশ্ন ছিল, যে সংযোজন প্রক্রিয়া বা সংযোজনের ধারণা। হ্যাঁ, তো দেখো, অ্যাকচুয়ালি দুটো ভগ্নাংশ দেওয়া রয়েছে, a বাই বি সমান সমান c বাই ডি। তাই দুটো ভগ্নাংশের মান যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি এই দুটো ভগ্নাংশ থেকে আমরা একটা নতুন ভগ্নাংশ তৈরি করতে পারি, বা নতুন অনুপাত তৈরি করতে পারি, যার মানটা হবে a প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস ডি। তাহলে এই ধর্মটাকেই বলা হয় সংযোজন প্রক্রিয়া বা সংযোজনের ধারণা। তো দেখো, আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, বিষয়টা বোঝা যাবে। তোমার কাছে 1/2 একটা ভগ্নাংশ বা অনুপাত রয়েছে। এটাকে তুমি লিখতে পারো 3/6। তুমি নিশ্চয়ই মানবে যে 1/2 আর 3/6 মধ্যে কোনো ফারাক নেই, কারণ 3/6 মানেই 1/2। তাহলে এই দুটো ভগ্নাংশ সমান, আমরা সেটাকে ইকুয়ালিটি দিয়ে কানেক্ট করেছি। তা এই ধর্মটাকে যদি আমরা বিবেচনা করতে চাই, তাহলে কী হচ্ছে, লব দুটোকে যোগ করছি, লব দুটোকে যোগ করলে 1 প্লাস 3 আসছে। হর দুটোকে যোগ করছি, সেটা আসছে 2 প্লাস 6। তাহলে ওপরে কত চলে এলো, 4 এলো, আর নিচে কত এলো না 8 এলো। তাহলে আলটিমেটলি কিন্তু হাফই এলো। এই কথাটাও মানবে তুমি যে হাফ একটা ভগ্নাংশ, 3/6 একটা ভগ্নাংশ, আবার তোমার 4/8 একটা ভগ্নাংশ। এই তিনটে ভগ্নাংশ একই সংখ্যাকে নির্দেশ করে। তাদের আলাদা আলাদা লুক হতে পারে, তাদের আলাদা আলাদা চেহারা হতে পারে, কিন্তু তারা একই সংখ্যা। তো এটাকে আমরা জেনারেলাইজও করতে পারি। মানে ধরো, তোমাকে যদি বাড়িয়ে লেখা হয় যে a বাই বি সমান c বাই ডি, আরেকটা অতিরিক্ত ভগ্নাংশ e বাই এফ আমরা নিয়ে এলাম, এরকম আরও অতিরিক্ত নিয়ে আসতে পারি। তা এই তিনটে দিয়ে যদি আমরা দেখি, তাহলে আমরা কি করব, তিনটে লবের যোগফল করব। অর্থাৎ a প্লাস সি প্লাস ই করবো লবটা, আর হর হবে b প্লাস ডি প্লাস এফ। বেশ, তাহলে সেই ভগ্নাংশটা মূল ভগ্নাংশের সঙ্গে সমান হবে। আচ্ছা, তাহলে আমরা একটা অঙ্কে চলে যাই। অঙ্ক করার সময় থাকবে আশা করছি, নাকি? একটা মিনিট 4 এখনো পাবো, সেক্ষেত্রে অঙ্কটা আশা করি হয়ে যাবে। আচ্ছা শোনো, এই অঙ্কটাও একটা বিখ্যাত অঙ্ক, তার কারণ পরীক্ষায় এই অঙ্কটা আমরা অনেকবার দেখেছি। তোমরা টেস্ট পেপার থেকে যখন অঙ্ক করবে, এটা বহু স্কুলের টেস্টের প্রশ্ন হিসেবেও এসেছে। প্রশ্নটা এরকম যে a স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস এ ইজ ইকুয়ালস টু সি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি সমান 1 দিয়ে বলেছে প্রমাণ করো। প্রমাণ কি প্রমাণ করতে বলেছে, 1/1 প্লাস এ
প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি সমান 1। খুব তাড়াতাড়ি করছি, দেখো কীরকম হয়। এ স্কোয়ার মানে হচ্ছে বি প্লাস সি। কেন না, এখানে তুমি দেখতেই পাচ্ছ এ স্কোয়ার বাই বি প্লাস সি কথাটার মানে হচ্ছে 1। তাহলে এবার দুদিকে আমি এ যোগ করছি, তাহলে দুদিকে এ যোগ করলে আমরা কি পাবো? এ প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। তুমি নিশ্চয়ই মানবে যে যে কোনো দুটো রাশি যদি সমান হয়, উভয় পক্ষে যে কোনো একই মান বিশিষ্ট রাশি আমরা যোগ করতে পারি। তাহলে বাম পক্ষটা কী হয়ে গেল? এটা কমন নিলাম, 1 প্লাস এ চলে এলো। 1 প্লাস এ যেই চলে এলো, ডান পক্ষটা কী পড়ে থাকলো? এ প্লাস বি প্লাস সি। সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি যে 1/1 প্লাস এ কথাটার মানে বেরোচ্ছে এ ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। আশা করি বুঝতে পারছো এটা কীভাবে আসছে অ্যাকচুয়ালি বলো তো। আসলে আমরা এ প্লাস বি প্লাস সি দিয়ে উভয় পক্ষে ভাগ করছি, তো এ প্লাস বি প্লাস সি দিয়ে উভয় পক্ষে ভাগ করছি, আবার 1 প্লাস এ দিয়ে উভয় পক্ষে ভাগ করছি। তাহলে আমরা এটা বাঁ দিকটা পেয়ে যাচ্ছি এ ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, আর ডান দিকটা পেয়ে যাচ্ছি 1/1 প্লাস এ। সেটাকে আমরা পক্ষান্তর করে লিখলাম। তা এটা একটা সম্পর্ক তৈরি হলো। ঠিক অনুরূপভাবে আমরা আরও একটা সম্পর্ক লিখতে পারি। কীরকম? দ্বিতীয় ভগ্নাংশটাকে আমি 1-এর সঙ্গে তুলনা করছি, অর্থাৎ বি স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস এ ইকলস টু 1। তাহলে ঠিক একই রকমভাবে আমি লিখবো বি স্কোয়ার ইকলস টু সি প্লাস এ। তা তুমি এই যে প্রসেসটা দেখলে, এর জন্য যেটা কার্যকর হলো সেটা তুমি দ্বিতীয় ভগ্নাংশটার জন্যও কাজে লাগাচ্ছ। তাহলে তা থেকে তুমি কী পাবে? আর একটা অনুরূপ সম্পর্ক পাবে, 1/1 প্লাস বি। সেটা মানে কি আসবে? বি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে এটাকে আমি 2 নম্বর নাম দিয়ে রেখে দিলাম, 1 আর 2 নাম দিয়ে রাখলাম। এবার তৃতীয় সম্পর্কটা আনবো, আমি এই স্পেসটা একটু বার করে নিই। তৃতীয় সম্পর্কটা আমরা কিভাবে আনবো সেটা তোমায় দেখাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, তৃতীয় সংখ্যাটা যখন আমরা আনবো সেটা হচ্ছে সি স্কোয়ার বাই এ প্লাস বি মানে হচ্ছে 1, সি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি কথাটার মানে 1। তাহলে ঠিক একইভাবে আমরা বলতে পারি 1/1 প্লাস সি সমান সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। আশা করি বোঝা গেল। এবার তোমায় কি প্রমাণ করতে বলেছে? তোমায় প্রমাণ করতে বলেছে এই তিনটে ভগ্নাংশ, অর্থাৎ 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি, এই তিনটে ভগ্নাংশের যোগফল হচ্ছে 1। যাই হোক, আমরা তাহলে মূল প্রশ্নটা মুছে দিয়ে উত্তরের দিকে যাই। মূল প্রশ্নটা মুছে দিলাম, তোমাদের কাছে প্রশ্নটা লেখা রয়েছে। তুমি যদি প্রশ্নটা খুঁজে না পাও, তুমি আবার বাড়িতে তো বসে আছো, তুমি গণিত বইটা বার করে একবার দেখে নাও, তোমার বইয়েরই এটা প্রশ্নমালার একটা অঙ্ক। যাই হোক, তাহলে আমরা ওই তিনটেকে যোগ করছি। তিনটেকে যোগ করতে গিয়ে আমরা লিখছি 1 ডিভাইডেড বাই 1 প্লাস এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস বি প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস সি সমান, এদিকে আসছে a ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, মানে এই মানগুলো তিনটে আমরা যোগ করব। এখন এইটা যোগ করব কি করে? খুব সহজ যোগ করা, তিনটে ভগ্নাংশ যোগ করছো যেখানে দেখা যাচ্ছে যে তোমার হরগুলো একই। তো হর এক থাকলে যোগ করতে খুব সুবিধে, লসাগুটা এ প্লাস বি প্লাস সি হয়। উপরে কি পড়ে থাকে? এ প্লাস বি প্লাস সি। এবার এ প্লাস বি প্লাস সি কেটে যাচ্ছে, আমরা স্বচ্ছন্দে বলতে পারছি যে এটার উত্তরটা 1 বেরোচ্ছে। বেশ, আশা করি গোটা বিষয়টাই তোমাদের কাছে বুঝতে সুবিধে হয়েছে, এবং তারপরও যদি বুঝতে না পারো, এখন হাতের কাছে মুঠোফোন সকলেরই থাকে, লকডাউনের দিন কাটছে সকলের অনেকটা সময় মুঠোফোনে, তাই অযথা সময় নষ্ট না করে সিটিভিএন একেডি প্লাসের পেজে গিয়ে তোমরা একবার ম্যাথ ক্লাসটা চোখ বুলিয়ে নিতে পারো। স্যারকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য, পাশাপাশি তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য। তোমাদের নজর থাকুক এডুকেশনাল লাইনে। আজকে এ পর্যন্তই, নমস্কার।